আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো বাঙালির ঐতিহ্য লাউ চিংড়ি। এই লাউ চিংড়ির রেসিপিটি আজকে একেবারে ঘরোয়া কিছু অল্প মশলায় আমি ঝটপট করে রান্না করে দেখাবো। তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি একটা কচি লাউ, একেবারে কচি এই লাউটা। তো এই লাউটা সম্পূর্ণটাই নিয়ে নেব। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এটাকে। আর এদিকে নিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আছে এখানে 200 গ্রামের মতো, প্রায় 1 কাপের কাছাকাছি। আর কিছু উপকরণ আছে যেগুলো রান্না করতে করতে দেখিয়ে দেব। এদিকে লাউটাকে আমি কেটে নিয়েছি এমন পাতলা পাতলা করে। তো একটু পাতলা করে কেটেছি, খুব বেশি মোটা করে কাটিনি। তো এভাবে কাটলে একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। আর এমনিতেও লাউটা যেহেতু কচি আছে, তো এটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা ডিপ হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে দিইনি, আমি মিডিয়ামে রেখে তারপর এই কাজটি করে নিচ্ছি। রান্নাটা কিন্তু ঝটপটই হয়ে যাবে এবং দেখবেন একেবারে কম মশলা আমি ব্যবহার করব, যেগুলো সবসময় সবার ঘরে থাকে। একেবারে অল্প মশলায় রান্নাটা হবে, তবে হবে অসাধারণ। তো দেখুন পেঁয়াজটাকে এমন লাল লাল করে ভেজে নিয়েছি, মানে আরেকটু ভাজলেই এটা বেরেস্তা হয়ে যেত। এমন করে এটাকে ভেজে নিতে হবে। তো একটু পানি দিয়ে দিলাম, তারপরে 1 চা চামচ দিয়েছি এখানে লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। এরপর এখানে দিয়ে দেবো আমি কিছু কাঁচা মরিচ ফালি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে আমি একটু রান্না করে নেব বা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না দিচ্ছে। এই মশলা কষানোর এক ফাঁকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে যেই মাছটা আমি রেখেছি সেটা। একই সাথে কিন্তু মাছটা কষানো হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে, এতে করে কিন্তু রান্নাটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো মাছটাকে এর জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটার কাঁচা গন্ধও কিন্তু ততক্ষণে চলে যাবে। যত ভালো করে কষিয়ে রান্নাটা করবেন ততই বেশি ভালো হবে। শুধু এই রান্নার ক্ষেত্রেই না, যে কোনো রান্না হোক না কেন, একটু সময় নিয়ে যদি মশলাটা একটু কষিয়ে নিতে পারেন সেক্ষেত্রে রান্নাটা কিন্তু দারুণ হবে। মাছটাকে এভাবে করে বারবার করে একটু মেলে মেলে দিচ্ছি যেন ভাজা ভাজা হতে পারে, সেজন্য। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, মাছটাও কিন্তু একেবারে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটার মধ্যেও কিন্তু কোনো পানি নেই। এবার এখানে দিয়ে দিতে হবে যেই লাউগুলো আমি কেটে রেখেছিলাম সেটা, মানে যে লাউটা কেটে রেখেছিলাম আর কি। তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ লাউটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর একবারই আমি দিয়ে দিচ্ছি এখানে। এই জন্য কিন্তু হাঁড়িটা আরও একটু ডিপ হলে মনে হয় বেশি ভালো হতো, মানে নাড়াচাড়া করার জন্য একটু বেশি সুবিধা হতো। এই জন্যই লাউয়ের তরকারি রান্না করার সময় হাঁড়িটা একটু ডিপ হওয়া চাই, বা যে কড়াইতে রান্না করব সেটা একটু ডিপ হওয়া চাই, যেন নাড়াচাড়ার সুবিধা হয়। কারণ পানি ছেড়ে তো পরে কমবে, তবে প্রথমে কিন্তু নাড়াচাড়া করার সুবিধার জন্য একটু ডিপ হাঁড়ি দরকার। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, মানে উপর নিচ করে দিচ্ছি, কারণ নিচে মাছগুলো আছে সেগুলো যেন আবার পুড়ে না যায়, সেজন্য একটু উল্টাপাল্টা করে দিলাম আমি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা অপশনাল জিনিস, আর সেটা হচ্ছে পেঁয়াজ কলি। এখন শীতকাল, তাই পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে। তো আমি যেটা করি, যে কোনো রান্নায় একটু করে দিয়ে দিচ্ছি, কারণ এরকম ফ্রেশ কিন্তু আর সারা বছর পাওয়া যাবে না। তো এই জন্য যেটা করি যে একটু করে দিয়ে দিচ্ছি আমি। তো এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে দারুণ লাগে। আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে কিন্তু এখন শুরুতেই কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ লাউ এখান থেকে অনেক বেশি পানি কিন্তু বের হবে। এই জন্য প্রথমে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু রান্না করলাম কম আঁচে। এখন দেখুন পানিটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই লাউয়ের পানিতেই লাউ সেদ্ধ হয়ে যাবে, শুধু ঝোলের জন্য একটু পানি আমি এখানে ব্যবহার করব। দেখুন এখনই কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। আর যেটা হবে যে লাউটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু পানি ছাড়তেই থাকবে। লাউয়ে থাকে প্রচুর পরিমাণে মিনারেল, এজন্য কিন্তু এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আবার আমি একটু উপর নিচ করে দিচ্ছি আর কি। লাউটা একেবারে কচি, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমার এইখানে। দেখুন কতটা পানি কিন্তু এখনই বের হয়ে এসেছে, আরও অনেক বেশি পানি কিন্তু বের হবে। এখনই আমি দিয়ে দিচ্ছি এখানে ঝোলের পানি। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 3 কাপের মতো পানি, এটা ঝোলের জন্য দিয়ে দিলাম আমি। এই যে এখন যে অবস্থায় আছে না, এমনই কিন্তু থাকবে দেখবেন, তবে পানিটা কিন্তু অনেকটা বের হবে, সেটা দিয়ে সেদ্ধ হবে, শুকিয়েও যাবে। তবে এই অবস্থাতে আমি আবার নামিয়ে নিতে পারবো, মানে লাউয়ের পানিতে লাউ সেদ্ধ হবে আর কি। তবে ঝোলের পানিটা এখনই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো, পাকা টমেটো দিয়ে দিচ্ছি আমি, যেই দেশি টমেটোটা না, একটু টকটক ভাব আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি এখানে। আমি 3টা টমেটো কেটে রেখেছিলাম ছোট সাইজের, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ভালো লাগবে খেতে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। তো আমি দেখাচ্ছি তারপরে যে কতটা পানি এখান থেকে বের হবে। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামের মতো করে রেখেছি আমি, খুব বেশি বাড়িয়েও দিইনি, আবার একেবারে কমিয়েও কিন্তু দিইনি। দেখুন প্রায় 10 মিনিট পরেও কিন্তু পানিটা একটুও কমেনি, উল্টা আরও বেড়ে গেছে। এই লাউ থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়েছে। নাড়াচাড়া করে দিচ্ছি আমি।
লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে আরও একটু নরম হতে হবে। এটা এতটা শক্ত আমি রাখবো না, সেদ্ধ হয়ে গেছে তবে আরও একটু নরম হতে হবে। নাড়াচাড়া করে দিলাম আমি, দেখুন কতটা পানি বের হয়ে এসেছে এখান থেকে। কয়েকটা কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমাদের এই লাউটা একেবারে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর পানিটাও কিন্তু কমে এসেছে। ওই যে আমি ঝোলের জন্য দিয়ে দেখিয়েছিলাম না যে এমন অবস্থাতে নামাবো, সেই অবস্থাতে কিন্তু নেমে এসেছে। তবে এই যে আমি এতক্ষণ ধরে রান্নাটা করছি, এই রান্নাটা কিন্তু ওই লাউয়ের পানি দিয়েই হচ্ছে এবং সেটা দিয়ে সেদ্ধ হয়ে আবার একটু শুকিয়েও গেছে। এবারে ঝোলের পানিটা কিন্তু ঝোলেরই রয়ে গেল। দেখুন অনেকটা ঘনও কিন্তু আছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জাদুর ছোঁয়া, আর সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি। এমনিতেই শীতকাল, তার উপরে আবার লাউয়ের তরকারি, এখানে একটু ধনিয়া পাতা কুচি না দিলে চলে বলুন তো। এটা কিন্তু দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণে, দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছে এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার লাউ চিংড়ি। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই কিন্তু ভীষণ জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে এই লাউ চিংড়ি। বাঙালি মানে লাউ চিংড়ি কিন্তু পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আপনিও চাইলে কিন্তু এভাবে রান্নাটা করে নিতে পারেন, একদম সহজ এবং কম কিছু মশলায় কিন্তু আমি এটা রান্না করলাম। অল্প একটু মশলা দিয়েছি, দেখলেনই তো, যেগুলো সবসময় ঘরেই থাকে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।